হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের সবার শুভ্রজিৎ চক্রবর্তী আজ হাজির হয়েছি একটা বাংলায় ভিডিও নিয়ে। মানে ভিডিওটা সম্পূর্ণ বাংলাতে হবে, কারণ আজকের যেটা মূল বিষয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা ঘটনা নিয়ে, যেটা কালকেই ঘটেছে আর সোনারপুরের দিকে ঘটেছে। তো আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন সোনারপুর বলতে আমি কোন ঘটনা বলছি, কেন কালকের এই ঘটনা নিয়ে প্রচুর বাওয়াল হয়েছে, প্রচুর ক্যাচাল হয়েছে। এই নিয়ে প্রচুর লোকেরা নিজেদের মতন প্রতিক্রিয়া দিচ্ছে, নানান মুনির নানান মত আমরা শুনতে পেয়েছি। সবাই প্রতিক্রিয়া দিচ্ছে, অনেকে খুশি হয়েছেন, আবার কারো কারো মুখ গোমরা হয়ে গেছে। কেউ কেউ আজকে ক্ষমতার ভয় কিছুই বলতে পারছেন না, কিন্তু মাইকের সামনে অনবরত চেঁচিয়ে যাচ্ছেন, পাগলামো করে যাচ্ছেন, একে ওকে ধমকি দিয়ে যাচ্ছেন, যদিও তাদের কারো কাছে উপায় নেই কিছু এখন করার, কেননা তারা ক্ষমতা হারিয়েছেন। তো আপনারা বুঝেই গেছেন আমি কোন ঘটনা নিয়ে কথা বলছি। একদম ঠিক ধরেছেন, গুন্ডা ভাইপো, তাকে এখন গুন্ডা ভাইপো বলতে আমার কোনো লজ্জা শরম নেই, কেননা আগে তাকে সম্মান না দিলে আমাদের সবাইকে জেলে যেতে হতো, আমাদেরকে সবাইকে মার পেটানো হতো, আমাদের সবার প্রাণ চলে যেত, সেই ভয়টা আগে আমাদের থাকতো। কিন্তু এইবারে তাকে নিয়ে বলতে কোনো ভয় নেই। তো সেই গুন্ডা ভাইপো কালকে তিনি সোনারপুরে গেছিলেন, তাও একটা মোটর বাইকে করে। এই তো পোস্ট পড়লে যে খুন খারাপি হলো, ইলেকশনের পরে যে খুন খারাপি হলো, তো সেটার তো যে তৃণমূল নেতা নেত্রীরা মারা গেছেন তাদের বাড়িতে তিনি গেছিলেন। যেসব তৃণমূল নেতা নেত্রীরা মারা গেছেন তাদের ভিকটিমস, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে আমাদের এই অভিষেক ব্যানার্জি গুন্ডা ভাইপো তিনি গেছিলেন সোনারপুরে। তো তাকে লোকেরা যেই রাস্তায় পেয়েছে, রাস্তায় পেয়েই লোকেরা তার উপরে পাথর, ডিম, কাদার বর্ষণ করা শুরু করলো। আর শেষমেশে তার অবস্থা এমন হলো যে তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, আর তার সারা গায়ে হয় ডিম, না হলে পাথর, না হলে কাদার বর্ষণ। আর সেখানে পুলিশ পৌঁছে গিয়ে তাকে হেলমেট প্রদান করেন। অভিষেক ভাইপোর হাতে যদি পুলিশের হেলমেট না থাকতো তাহলে হয়তো সে ওই রাস্তায় খুব গুরুতর অবস্থায় হতো, খুব গুরুতর অবস্থায় সে হয় জখম হতো, নইলে মারা পড়তো। হেলমেটের কারণে বেঁচে গেছেন, কেননা অনেকগুলো পাথর আর অনেকগুলো ডিম আপনারা দেখতেই পেয়েছেন কালকের ফুটেজে, যে সেগুলো হেলমেটের উপরে পড়ছে, তার শরীরের উপরে পড়ছে। আর তিনিও আর কি মিডিয়ার সামনে এসে বলে যাচ্ছেন যে এটা সব বিজেপির করা কাণ্ড, বিজেপি ফান্ডেড কাণ্ড, এটা বিজেপি অডিয়েন্সকে নাকি পয়সা বিলি করেছে না, তারপরে সেই ভিড় এসে তাকে মারছে। এটা হলো ওনার বক্তব্য। তো নাটকটা শুধু এখানেই থেমে থাকেনি। এরপরে এই ভাইপো তিনি আবার বড় হাসপাতালে নিজের চিকিৎসা করাতে আবার চলে গেলেন। তো অ্যাপোলো হাসপাতালে যখন তাকে দেখা হলো, ওখানকার ডাক্তার তাকে ভর্তি নিতে মানা করে দিল, বলল যে তাকে ভর্তি নেওয়ার কোনো দরকার নেই, তার এমন কোনো গুরুতর জখম হয়নি, শুধু এক আধটায় জায়গায় একটু ঘা আছে, যে পাথর আর ডিমের বর্ষণটা হলো সেটার আর কি, তাছাড়া কোনো গুরুতর জখম নেই, গুরুতর অবস্থা নেই, সে পেশেন্ট ভালোভাবে রেসপন্ড করছে। তো একই কথা বেলভিউতেও হয়েছে। তো যখন অ্যাপোলোতে ভর্তি নেওয়া হয়নি, তাকে বেলভিউতে নিয়ে যাওয়া হলো। তো বেলভিউতেও একই কথাবার্তা ডাক্তাররা বললেন, যদিও ওখানে তার আর কি ওই রক্ত, ওই ব্লাড টেস্ট আর হ্যানা ত্যানা সব টেস্ট হলো। তো সব টেস্ট করার পরে তারা নিজেদের রিপোর্টে পরিষ্কার লিখে দিয়েছেন যে এনাকে বেলভিউ হাসপাতালে রাখার কোনো মানে হয় না, সেটা কোনো প্রয়োজন নেই, কেননা তিনি গুরুতরভাবে জখম নন, তিনি বেশ সুস্থ আছেন, ভালোভাবে রেসপন্ড করছেন। তো ওনাকে শুধু একটু মলম লাগালেই কাজ হয়ে যাবে, এর থেকে বেশি আর কিছু লাগবে না, এনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। তো ওখান থেকেও ওনাকে ফিরিয়ে দেওয়া হলো। তো এখন এই ব্যাপার নিয়ে অনেক তৃণমূল নেতা নেত্রীরা, ওই যে আগে বললাম অনেকে আছে ক্ষমতার বশে কিছু বলতে পারছেন না, তো
তো এরা এখন চেঁচিয়ে মেচিয়ে সমস্ত দোষ এলোপাথারিভাবে বিজেপির ঘাড়ে ঠেলে যাচ্ছে। এই কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, আর অবশ্যই আমাদের দিদি, মানে এখন আর তাকে দিদি বলা চলে না, এখন তাকে পাগলি বলা চলে, মমতা বানব পাগলি। তিনিও যা তা পেরেছেন বলে গেছেন। তিনি অ্যাপোলোর হসপিটালের মালিক এবং বেলভিউ হসপিটালের মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, তাদেরকে ধমক দিচ্ছেন, তাদেরকে থ্রেট করছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এই করে দেবো, সেই করে দেবো, এরকম ভিডিও কিন্তু সার্কুলেট হয়েছে। বিশেষ করে বেলভিউর মালিকের সঙ্গে তিনি আর কি কথা বলছেন, খুব ধমকের ভাষায় তাকে ধমকাচ্ছেন, তাকে বলে যাচ্ছেন যে আপনারা বিজেপির চামচাগিরি করছেন, বিজেপির কথা শুনে যাচ্ছেন আপনারা, কালকে আমরা ক্ষমতা এলে তখন দেখবেন আমরা কি করব, এই ধরনের ধমকি তিনি দিয়ে যাচ্ছেন। তো এই যে আপনারা এত করে বলে যাচ্ছেন যেটা বিজেপি করে গেছে, একটা কথা আপনারা আমাকে বলুন যে আমাদের জনতা বা আপনারা কি এতটাই বোকা যে আপনাদেরকে বিজেপি বলবে তারপর আপনারা গিয়ে এই কাণ্ডটা করবেন? টিএমসির এমন কোন নেতা নেত্রী বেঁচে আছে যাকে রাস্তায় দেখে পাবলিক তাকে কেলায়নি বা পাবলিক তার উপরে ডিম ছোড়েনি, পাথর ছোড়েনি? সৌগত রায় থেকে শুরু করে সবাইকে চোর ছ্যাঁচোর বলার তো মানে চোর ছ্যাঁচোর হারামজাদা আরও অকথ্য ভাষায় গালাগাল সেগুলো তো হয়েইছে, তাদের উপরে ডিম ছোড়াছুড়িও পরের পর হয়েছে। ইলেকশনের দিন রাজ চক্রবর্তীর উপরে ডিম ছোড়ার কাণ্ডটা মনে আছে তো? তো এবার আপনারা কি বলতে চান এটাও কি বিজেপি ফান্ডেড? তখন তো বিজেপি সরকার আসেওনি, তখন সবে ইলেকশনের রেজাল্ট মানে ডিক্লেয়ার হওয়ার ছিল, তখন শুধু ভোট গুনতি চলছিল ওই দিন, তখন তো বিজেপি সরকারও ছিল না। তাহলে রাজ চক্রবর্তীর উপরে ডিম ছোড়ার কাণ্ডটা সেটাও কি বিজেপি করেছে? তারপরে মানে বিজেপি সরকার ততক্ষণে চলে এসছে, তারপরে হয়তো টিএমসি সে অ্যালিগেশনটা লাগাতেও পারে, বাট সে অ্যালিগেশনে কতটা সত্যতা আছে সেটা যাচাই করা কি দরকার নয়? আপনাদের কি মনে হয় যে জনতা কি এতটা বোকা? তারা কি এখন বিজেপির পারমিশনের জন্য অপেক্ষা করবে তাদেরকে গালিগালাজ করার জন্য? এই 15টা বছর এই তৃণমূল সরকার আমাদের উপরে যে অত্যাচার চালিয়ে গেছেন, আমাদের মতন সাধারণ মানুষের প্রাণের উপরে, তা আমাদের মতন মানুষের লাশের উপরে দাঁড়িয়ে তারা যে নোংরা নাচ নেচে গেছে 15টা বছর ধরে, আমাদেরকে ভয় পাইয়ে, আমাদের উপরে গুন্ডাগিরি করে, আমাদের উপরে যত সন্ত্রাস তারা চালিয়ে গেছেন, মানে আমরা যদি টিএমসিকে ভোট না দিয়েছি, তারপরে আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে আমাদেরকে মারা পেটা, আমাদেরকে ধরে ধরে জেলে অকারণে উল্টো পাল্টা চার্জেস লাগিয়ে বন্দি করা, সেখানে হাড়গোড় ভেঙে দেওয়া, এইসব হেনাতেনা কাণ্ড টিএমসি সরকার কি করেননি? মানে আজকে প্রত্যেকটা জনতা নিজের এই ফ্রাস্ট্রেশন, নিজের এই বিরক্তি প্রকাশ তারা 15টা বছর পরে করতে পারছেন। তারা বলে যাচ্ছেন যে তাদের কি কি ক্ষতি হয়েছে। মানে এই টিএমসি সরকারের আমলে কতগুলো পরিবার নিজের প্রিয়জনদের হারিয়েছে। অনেকে আছে যারা টিএমসির ভয় পশ্চিম বাংলা ছেড়ে চলে গেছেন, এমনও আছে। আর কতগুলো বিজেপি ওয়ার্কার্সদেরকে মারা হয়েছে, 300-র উপরে বিজেপির কার্যকর্তাদেরকে মেরে ফেলা হয়েছে। 2021 ইলেকশনের পরের কথা বলছি, যেটা নিয়ে আমাদের ওই পরমবাবু তিনি লিখেছিলেন না, বিশ্ব রগরানি দিবস ঘোষিত হোক। তো ওই দিন টিএমসির এত রগরানি চলছিল, 2016তেও রগরানি কম হয়নি। মানে 2021-এর রগরানি দেখে সবাই বলে ফেলেছিল যে আমাদের পশ্চিমবঙ্গটা পুরনো দিনের বিহার ইউপির মতো। মানে পুরনো দিনে ইউপি বিহারে যে আগে খুন খারাপিটা হতো, এখন সেই খুন খারাপি আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গকে রাতারাতি কাশ্মীরের সঙ্গে তুলনা করা হচ্ছিল। এমনকি পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান মানা হচ্ছে না, বরং পশ্চিমবঙ্গে টিএমসির সংবিধান মানা হচ্ছে। মানে পশ্চিমবঙ্গ রাতারাতি তারা এটাকে বাংলাদেশ বানিয়ে নেবার সমস্ত ব্যবস্থা করে রেখেছিল টিএমসি সরকার। আমরা যদি আরও 5টা বছরে টিএমসি সরকারকে ভুল করেও দিতাম, তাহলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য তারা কোনো চেষ্টা ত্রুটি ছাড়তই না, হয়তো আমরা বাংলাদেশে চলে যেতাম।
আমাদেরকে বাধ্য হয়ে বাংলাদেশে চলে যেতে হতো, আমাদেরকে ধর্ম বদলাতে হতো, আমাদের এত বাজে অবস্থা হতো। আর তাছাড়া কি কি খারাপ জিনিসপত্র হয়েছে সেটা নিয়ে খুব একটা ডিটেলে আমার এখানে বলবার প্রয়োজন নেই, সেটা আপনারা নিজেরা খুব ভালো করে জানেন। আর দুদিন আগে এই এবিপি আনন্দে তো আপনারা দেখেইছেন, যেখানে কুণাল ঘোষকে অনেক শিক্ষক শিক্ষিকারা একদম মানে সঠিক চাচা ছোলা ভাষায় বিদ্রূপ করে ওনাকে ধমক দিয়ে আর কি বলা হচ্ছিল যে আপনি চুপ করুন, আপনার কোনো কথা বলার অধিকার নেই, আমাদেরকে বলতে দিন, বলে সেই শিক্ষক নিজের দুঃখ কষ্টটা কিভাবে প্রকাশ করলেন। 2024 সালে যে দায়িত্বটা টিএমসি সরকারের ছিল সেটা 2 বছর পরে সেটা বিজেপি সরকারকে এসে করতে হচ্ছে। সে ওএমআর শিট রিলিজ করা নিয়ে ব্যাপারটা, যেখানে 26,000টা শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছিল, তার মধ্যে কজন যোগ্য কজন অযোগ্য সেটা ফিল্টার আউট করার দায়িত্বটা টিএমসি সরকারের ছিল। তাদেরকে 2 বছর আগে নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোর্টের সে নির্দেশ মানেননি। তারা কোর্টের বা সেন্ট্রাল সরকারের সে নির্দেশটাকে কখনোই তারা মানেননি। আজকেও যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তারা এখনও মানে এদিক ওদিক নিজেদের কমপ্লেন্টস ফাইল করছেন, এদিক ওদিক তারা মানে অসহায় মানুষের মতন ঘুরে বেড়াচ্ছেন যদি তাদের চাকরি ব্যবস্থা হয়ে যায় তো। আর সেই 2 দিন আগেও ওই শিক্ষক শিক্ষিকারাও তাই বলছিলেন বিজেপি সরকারের কাছে, তারা তাদের কাছে রিকোয়েস্ট করছিলেন যে আমাদের যদি চাকরি ব্যবস্থাটা হয়ে যায়, যে চাকরি আমরা হারিয়েছি যদি সেটা পাওয়ার ব্যবস্থা হয়ে যায় তো এত সব নৃশংস কাণ্ড এই টিএমসি সরকার করে গেছে, এরপরে কি এই পাবলিকরা কি গাধা যে তাদেরকে বিজেপির কাছ থেকে টাকা নিতে হবে এই কাণ্ডগুলো করার জন্য? তো মানে এই টিএমসি সরকার, এই টিএমসির নেতা নেত্রীগুলো তারা কোন দুনিয়ায় থাকে আমি বুঝি না। পাবলিকের কাছ থেকে লাথি খেয়ে গেছে, মার খেয়ে গেছে, পাথর খেয়ে যাচ্ছে, ডিম খেয়ে যাচ্ছে, কাদা খেয়ে যাচ্ছে, 2 দিন পরে জানি না কি কি আর খাবে, তারপরেও এদের কোনো লজ্জা শরম নেই, তারপরেও এদের মানে হুঁশ ফেরে না। মানে এদেরকে যদি আর একটা টার্ম আপনারা কেউ ভুল করেও দিতেন তো আজকে আমাদের কি অবস্থা হতো ভেবে দেখুন। আর এইটুকুন সামান্য ঘটনার জন্য যদি কেউ বেলভিউ বা অ্যাপোলোর মতন বড় হাসপাতালে ভর্তি হয়, মানে এটা কীরকম হাস্যকর কাণ্ড ভাবুন তো। কত মানুষের ভাই ক্রিটিক্যাল কন্ডিশন হয়, কারোর হার্ট ফেল করে, কারোর লিভার ফেল করে, কারোর ফুসফুস থেকে শ্বাস বেরোচ্ছে না, কারোর ক্যান্সারে খুব বাজে অবস্থা, কারোর মাথায় স্ট্রোক হয়ে গেছে। এরকম সব জটিল রোগ সারাতে লোকেরা এইসব বড় বড় হাসপাতালে অনেক টাকা দিয়ে ভর্তি হয়। এইসব বেসরকারি হাসপাতাল, এগুলো বড় বড় বেসরকারি হাসপাতাল, অ্যাপোলো, বেলভিউ যেগুলো নাম নিলাম, সেখানে প্রচুর লাখে লাখে টাকা দিতে হয় লোকেদেরকে ভর্তি হওয়ার জন্য। আর যত সব জটিল রোগের চিকিৎসার জন্য, এমন এমন জটিল রোগ যেগুলো ছোটোখাটো হাসপাতালে সারানো সম্ভব হয় না, আর সেগুলো অনেক ধরনের জটিল রোগ হতে পারে। আর সেখানে কি না কি একটা ডিম ছুড়লো, কাদা ছুড়লো, তার জন্য সে হাসপাতালে ভর্তি হচ্ছে, আর সে আশা করছে যে ওখানে তাকে চিকিৎসা করা হবে। মানে ইয়ার্কি মারার জায়গা পাওনি না তুমি সালা, তুমি ইয়ার্কি মারার জায়গা পাওনি খানকির ছেলে, গুন্ডা সালা। তোমার নিজের বাপের পরিচয়টা কি? অন্যের মা বাবার নাম তুলে গালিগালাজ করবার আগে নিজের বাপের পরিচয়টা দিতে শেখো না গান্ডু সালা। তোমার বাপটাকে খানকি চোদা সালা। আর কোথা থেকে মহুয়া মৈত্র, কুণাল ঘোষ আর বাকিদের আমি কি বলবো, যখন গুন্ডাগিরি করে সাধারণ মানুষকে মেরে মেরে তাদের লাশের উপরে দাঁড়িয়ে যখন তোমরা উল্লাস করছিলে, তখন তোমাদের মনে ছিল না? ওদের রক্ত নিজেদের গায়ে মেখে যখন তোমরা এত বছর উল্লাস করে সরকার চালিয়ে গেলে, তখন তোমাদের মনে ছিল না? এখন তোমাদের এই ভাইপো যখন মার খাচ্ছে তখন সারা তোমাদের খুব গায়ে লেগে যাচ্ছে। এখন তোমরা বলে যাচ্ছ যে 1 মাসও হলো না বিজেপি সরকার এই নোংরামোগুলো করে যাচ্ছে, এই করে যাচ্ছে, ওই করে যাচ্ছে। এখন বিজেপিকে তোমরা সন্ত্রাসবাদী বলছো, আর নিজেরা যে কাণ্ডগুলো করে গেছো সেবেলা কি?
মানে কোথা কোথা থেকে এই লোকগুলো চলে আসে, নিজেদের সিংহাসন সামলাতে পারে না, নিজেদের এলাকা চালাতে পারে না, একটা রাজ্য সরকার তারা মানে চালাতে পারে না, তারা দেশ চালানোর কথা বলে। এই টিএমসির কতগুলো নেতার নেতৃত্ব এখনও বলে যায় যে মমতা ব্যানার্জি নাকি প্রধানমন্ত্রী হবার যোগ্যতা রাখেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী, এর থেকে হাস্যকর আর কোনো কথা হতে পারে? যে নিজের রাজ্য ঠিক করে চালাতে পারে না, সে দেশ চালাবে? মানে এদের কি আর কি বলবো বলুন। নির্লজ্জের মতো পশ্চিম বাংলাকে মানে কাদের কাদের হাতে বিকিয়ে দিয়ে গেছে। আজকে পশ্চিমবাংলার বাজে অবস্থা। পশ্চিমবাংলার বাইরে যখন সবাইকে চাকরি খুঁজতে যেতে হয়, কাজ খুঁজতে যেতে হয়, তখন লোকেরা মজা ওড়ায়, লোকেরা হাসাহাসি করে তাদেরকে নিয়ে। তারা খালি খালি বলে যে তোরা কাকে ভাই মুখ্যমন্ত্রী বানিয়েছিস, তোরা কাকে ভোট দিস, তোরা কাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিস, এই বলে হাসি ঠাট্টা করে সবাই। যে তোরা যদি উল্টো পাল্টা মানুষকে মুখ্যমন্ত্রী বানাস, তাহলে তো তোদেরকে আমাদের এলাকাতেই চাকরি খুঁজতে হবে। এই কথাটা আজকে বাকি রাজ্যের লোকেরা বলে যায়। তারপরেও এদের কোনো লজ্জা শরম নেই। সে লজ্জা শরম থাকবে কেন? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, বা হিন্দিতে আছে না, চোর কোতওয়াল কো ডাঁটে, সেই জিনিসপত্রই হচ্ছে। আর কিছু বলার নেই এদেরকে। তো এবার আপনার এই ব্যাপার নিয়ে কি প্রতিক্রিয়া, আমাকে কমেন্ট সেকশনে জানানো অবশ্যই ভুলবেন না। আর তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো আর যথাযথ লেগে থাকে, তাহলে আমার ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা সবাইকে বলে দিতে চাই, যে ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা আজকে যা যা এইসব নোংরা কাণ্ড করবেন, কোনো না কোনো দিন আপনাদেরকে না এই কাণ্ডের দাম কিন্তু চোকাতে হবে। তো আপনারা কেউ বাঁচবেন না, ঠিক আছে? ধর্মের কল বাতাসে নড়ে, এটা কিন্তু যেন মাথায় থাকে এসব নোংরা কাণ্ড করার আগে। তো আশা করি আপনারা সেটা সবাই মনে রাখবেন। তো আজ বিদায় নিলাম, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।